নিউজ 18 বাংলায় স্বাগত। প্রাইম টাইম এট 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর এবারে ভোটে করোনা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, আর যে কারণে আজ সর্বদল বৈঠক ছিল এবং সেইখানে ঠিক কোন কোন বিষয়গুলি তোলা হয়েছে। করোনা আবহেও প্রচার চলবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু প্রচারাধিকার অক্ষুণ্ণ রাখতে নিজেদের প্রস্তাব দিয়েছে। করোনা বিধি মেনে প্রচার চালাতে হবে, প্রচারের অধিকার অক্ষুণ্ণ রাখতে প্রত্যেকটি রাজনৈতিক দলে একজোট। কি বলছেন তারা? বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত কি বলেছেন শুনবো। যে 31% ভোটাররা বা ক্যান্ডিডেটরা এখনো তাদের ভোট হয়নি, তাদের কোনোভাবে কিছু করা উচিত না যাতে তারা ডিসঅ্যাডভান্টেজড হয়ে যায়। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই গণতন্ত্রের স্পিরিটটা যেন কোনোভাবে এফেক্ট না করে, আর যা করার এর মধ্যে দিয়ে এগুলো করা। কোনোভাবে এমন করবেন না যাতে রাজ্যের এক অংশ এক ধরনের প্রচার বা এক ধরনের এরকম করতে পারলো, আরেক ধরনের আর অন্য অংশটি সেটা থেকে বঞ্চিত হলো। অর্থাৎ আমরা শুনলাম স্বপন দাশগুপ্ত, তিনি বলছেন যে প্রচারাধিকার কারোর থেকে কারা হবে না, সেই প্রস্তাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু সংযুক্ত মোর্চা এবং তৃণমূল কংগ্রেস তারাই বা কি বলছেন শুনুন। আমাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই যে রাজনৈতিক দলেরা কোভিড প্রোটোকল মানছে না। ইলেকশন শিডিউল which has been set down, election is in motion at this point of time, no question of any change of schedule. প্রচার জনসভায় কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই, সব কিছু করা যাবে প্রোটোকল মেনে। আমরা বোঝাবার চেষ্টা করেছি, আমি এবং সুব্রত বক্সী আমাদের সভাপতি রাজ্যের, যে আমাদের যে 3 দফা রয়েছে কালকের পরে তাকে একত্রিত করার যে প্রচার সেইটাকে অব্যাহত রাখতে হবে। আমাদের কোনো আপত্তি থাকবে না যদি 3 দফার ভোট একই দিনে বললে এবং সমস্ত রকম প্রচারের সুবিধা দিলে আমরা তাকে সম্মত জানাবো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আদতে তাদের কি সিদ্ধান্ত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের এই ব্যাপারে বক্তব্য কিছু ছিল না। মূলত হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে 19 তারিখের মধ্যে এই ধরনের সমস্ত রাজনৈতিক দলের কনসেনসাস নিয়ে একটা বৈঠক করতে হবে, তাদের মতামত জানতে হবে, সেই উপলক্ষেই আজকের এই সর্বদলীয় বৈঠক ছিল। নির্বাচন কমিশন আজকে রাজনৈতিক দলগুলোর যে মতামত সেগুলো তারা নিয়েছেন এবং সেগুলো কম্পাইলেশন করে একটা রেজলিউশন তৈরি করা হচ্ছে। সেই রেজলিউশন দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এবং আপাতত আজকের বৈঠকে যেটা মূল বিষয় যে প্রচারের সমস্ত অধিকার সমস্ত দলই চেয়েছে, প্রচার থেকে কেউ পিছু হতে নারাজ। শুধু কয়েকজন দল বলেছেন যে বড় প্রচার বড় র্যালি এইগুলোকে একটু কাটছাট করে যদি করা যেতে পারে, কিন্তু প্রচারের অধিকার তাদের দিতেই হবে, এটাই সব দলের মূল কথা। অনেক ধন্যবাদ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন আজ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব নিয়েছে, সেগুলো দিল্লিতে পাঠানো হবে, তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তীকালে তাদের সিদ্ধান্তের কথা জানানো হবে। তবে রাজ্যে তো সংক্রমণ বাড়ছে, আর সংক্রমণ বাড়ার পাশে যেহেতু ভোটের আবহ, তাই আক্রমণও বাড়ছে। মমতার নিশানায় বারবার নরেন্দ্র মোদী। বাংলাকে বাংলার মতো ভাবতে দিন, বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। ভোটের বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা, রাজ্যে প্রতিদিনই সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজনীতিতেও করোনার সংক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বারবার নরেন্দ্র মোদী। আমরা ইলেকশন কমিশনকে বলবো, বহিরাগত যারা বাংলায় থাকে না তাদের বাংলায় অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। বহিরাগত গুন্ডারা চলে আসছে, কোভিড নিয়ে চলে আসছে, এখানে প্যান্ডেল করতে প্রধানমন্ত্রীর লোক আসছে বাইরে থেকে। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। কোভিড ছড়াচ্ছে, ভ্যাকসিনের যোগান নিয়েও বাড়ছে চিন্তা। এ নিয়ে মমতার আক্রমণ মোদীকে। আমি একটা চিঠি লিখেছিলাম, প্রধানমন্ত্রীকে বলেওছিলাম মিটিংয়ে, যত মানুষ আছে সবাইকে বিনা পয়সায় কোভিডের ইনজেকশন দিয়ে দেওয়া হোক। গত 6 মাস টাইম পেয়েছে, যদি দিত তারা আজকে কিন্তু নতুন করে কোভিড আমরা বাড়তো না। নরেন্দ্র মোদী সরকার শুধু নির্বাচন করতে গিয়ে কোভিডকে নেগলিজেন্স করেছে। ওদিকে রাজস্থানে হয়েছে প্রচুর, গুজরাটে ভর্তি নরেন্দ্র মোদীর গুজরাট,
কোভিড নিয়ে পুরো বাংলা দখল করতে চায়। অনেক দিন আগে চিঠি লিখেছিলাম যে কোভিডের জন্য আমাদের ওষুধটা পারমিশন দেওয়া হোক, আমরা বিনা পয়সায় সবাইকে কোভিড ইনজেকশন দিয়ে দেবো। সেটাও আপনি দেননি। কেন দেননি জানি না, পলিটিক্স ছাড়া তো আর কিছুই করেননি। দিল্লি থেকে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদেরও অনেকের কোভিড হয়ে যাচ্ছে এবং তারা তো কোভিড নিয়ে অনেকে আসছে। করোনা নিয়ে মোদির বিরুদ্ধে মমতার সুর সপ্তমে বিজেপিও জবাব দিতে দেরি করেনি। নরেন্দ্র মোদী কোভিড ছড়াচ্ছেন এই কথা শুনলে শুধু ভারতবর্ষের মানুষ নয়, ভারতবর্ষের বাইরের মানুষ, এমনকি পাকিস্তানের মানুষও হাসবে। শুধু নিজের দেশ নয়, যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের বৈরিতা আছে তাদেরও কোভিড ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে নরেন্দ্র মোদী। অভিযোগের তালিকা যত বড় হবে, জয়ের ব্যবধানও ততটাই বড় হবে। এখনো 4 দফা ভোট বাকি, পারদ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফও। সবাই ভাবছেন কি হয়। নিউজ 18 বাংলা। আমরা শুনছিলাম শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়ের সঙ্গে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম তারা কি হচ্ছে, যাতে তুমি ভোটটা না করতে পারো একদম আমি করে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। লোকগুলো কারা? আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক এখনই স্টেটমেন্ট নিতে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডো থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে। এসপিকেও পাঠাতে হবে, আইটিকেও পাঠাতে হবে। এখন মাথা ঠান্ডা করে ভোট করো, এজেন্ডার চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ, সব বুথে এজেন্ডারে যা দিয়ে বলে দেবো। আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ সত্যি চারিদিক দিয়ে বলি চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করে। এনসিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। This clip is a conversation between Mamata Banerjee, the chief of the Trinamool party and the outgoing chief minister, and Partha Pratim Roy, who is the district president of Cooch Behar and also TMC's candidate from Sitalkuchi. As you just heard the clip, you would have noticed that Mamata Banerjee wants to take out a procession with dead bodies of those who she thought were her party workers and had been killed because they were trying to capture booth number 126. Ordinarily, any chief minister should have stood by those who were enforcing law. But here you have Mamata Banerjee. She wants to take out a procession, and mind that word, she wants to take out a procession of dead bodies so that she can use them for political gains. She can communalize the election. She can create unrest. This is the criminal mindset of the chief minister who was at the helm of affairs of the state for 10 years. Can you imagine what it could have done to the state
to the social fabric of the state had she actually succeeded in taking out this procession. Naturally, her entire campaign around what happened in Sitalkuchi is about minority appeasement. And this could have been devastating. She further goes on to say that she will act against CRPF men. She perhaps meant the central paramilitary forces who have been deployed by the Election Commission here to ensure free and fair polls. Instead of recognizing the work that they have done in ensuring that people in Bengal can vote freely, she is looking to target them. She does not stop there. She also tells the candidate, the TMC candidate from Sitalkuchi, that file an FIR. Don't get the families to file an FIR, get a professional lawyer to do it, and frame the SP and the IC. Who's the SP and IC? They are both from the state cadre. I want to mention this specifically. In a state where the state government employees have not been given their dues, where they have been denied the 7th pay commission, here is an outgoing chief minister who's telling her candidate to communalize the election, file an FIR, and frame the SP and the IC just because they are doing their job and not towing the line that she would have liked. She further goes on to say that spread the word that NPR will be implemented and detention camps would be made so that the minorities vote for her in fear of it. The fact is that it is anything but the truth, because there is no proposal to implement the NPR as of now, and there is no question of detention camps. This is what the entire opposition did at the time when the CAA legislation was brought in. They used false arguments to mislead the minorities and instill fear in them. But when the chief minister does it, it is sinister. It betrays her criminal mindset. And you cannot have somebody at the helm of affairs of a state as large and as mixed as this, who has this kind of a criminal bend of mind, who has no problems using the death of citizens of the state for her communal politics. आपने इस क्लिप को देखा. इस ऑडियो क्लिप में ममता बनर्जी टीएमसी के डिस्ट्रिक्ट प्रेसिडेंट और शीतलकुची के उम्मीदवार पार्था प्रतिम से बात करती हुई सुनाई दे रही हैं. वो इस ऑडियो क्लिप में कहती हैं कि कल हम उन शवों को लेकर जुलूस निकालेंगे जो शीतलकुची में बूथ नंबर 126 में घुसपैठ करना चाहते थे और इलेक्शन प्रोसेस को रोकना चाहते थे. अमूमन जब मुख्यमंत्री को लॉ इन्फोर्सिंग एजेंसीज के साथ खड़ा होना चाहिए था, तो ममता बनर्जी उन लोगों के साथ खड़ी दिखाई पड़ी जो लोग फ्री और फेयर इलेक्शन नहीं होने देना चाह रहे थे, जिन लोगों ने आनंद बर्मन को, जो एक राजवंशी समाज का युवक था जिसको गोली मार दी, उन लोगों के साथ खड़ी दिखाई दी और उनके मृत शरीर को लेकर जुलूस निकालना चाहती थी. आप समझ सकते हैं कि अगर इस प्रकार से कोई जुलूस निकला होता तो प्रदेश में किस प्रकार की दंगे होने की संभावना पैदा हो सकती थी, किस प्रकार से ध्रुवीकरण यहां पर हो सकता था.
और ये कोई और नहीं, ममता बनर्जी स्वयं कह रही हैं, जो इस प्रदेश की मुख्यमंत्री रही हैं। वो उसके बाद कहती हैं कि सीआरपीएफ के खिलाफ वो केस करेंगी और वहां के जो एसपी हैं कूच बिहार के और आईसी हैं, उनको फंसाने के लिए चार्जेस बनाए जाएं और परिवारों के माध्यम से एफआईआर ना करके एक प्रोफेशनल वकील को लगा के इस काम को किया जाए। जिस प्रदेश में मुख्यमंत्री ने प्रदेश के सरकारी मुलाजिमों को 7th पे कमीशन का फायदा नहीं पहुंचाया, वो अब उन्हीं प्रदेश के कर्मचारियों को अपने राजनीतिक लाभ के लिए फंसाने की बात कर रही हैं। उसके बाद वो कहती हैं कि वहां पे इस बात को फैलाया जाए कि अगर भाजपा जीती तो एनपीआर इंप्लीमेंट किया जाएगा और डिटेंशन कैंप्स बनाए जाएंगे। इस प्रकार का दुष्प्रचार अगर मुख्यमंत्री स्वयं करें, जिससे माइनॉरिटीज के मन में भय पैदा हो और वो टीएमसी को वोट करें, तो आप समझ सकते हैं कि पिछले 10 सालों में जो तुष्टीकरण की राजनीति ममता बनर्जी ने करी है, उससे इस देश के सामाजिक ताने बाने को कितना नुकसान पहुंचा होगा। और क्या ऐसी आपराधिक मानसिकता का व्यक्ति इस प्रदेश का मुख्यमंत्री बनने के काबिल है या नहीं, यह निर्णय बंगाल की जनता पहले 4 चरणों में कर चुकी है और आने वाले 4 चरणों में भी ममता बनर्जी का मूल्यांकन इसी आधार पर किया जाएगा। সবাই শুনলেন, অডিও ক্লিপ সবাই শুনেছেন, বাংলায় পরিষ্কার বাংলায় সবাই বলেছেন। অমিত জি আপনাদেরকে ইংলিশে এবং হিন্দিতে বলেছেন, আমি বাংলায় যেটা আছে সেটা বলছি। আমরা দেখেছি যে এই নির্বাচনে মমতা ব্যানার্জি মানুষের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এবং সেই জন্য নানাভাবে অডিও ক্লিপ আমরা দেখেছি। নন্দীগ্রামের সময় অডিও ক্লিপ শুনেছি, আমরা দেখেওছি টিভিতে। এবং এই অডিও ক্লিপ দেখে মনে হচ্ছে একজন গুন্ডা মস্তান মাফিয়ার মানসিকতা, মানে আমরা ভাবতেই পারি না। আমরা এক সময় দেখি একজন মহিলা, তিনি মহিলাদের নিয়ে এত কথা বলছেন আর ভেতরে ফোনে যে ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেটা তো দেখে মানে এটা মানে গুন্ডা মস্তান মাফিয়াদের মানসিকতাই এরকম হয়। এবং আমরা জানি যে লাশের রাজনীতি, ডেড বডির রাজনীতি, এটা মমতা ব্যানার্জির কাছে খুব প্রিয়। উনি মৃত মানুষ বেশি পছন্দ করেন এমনি মানুষের থেকে, যারা জীবিত মানুষের থেকে। জীবিত মানুষের থেকে মৃত মানুষকে নিয়ে রাজনীতিটা উনি খুব ভালো বোঝেন এবং তা আমরা আগে দেখেছি। তাপসী মালিককে দেখেছি, অনেক রিজওয়ানুর অনেক জিনিস আমরা দেখেছি, হিস্ট্রি আছে। এবং এবারে উনি বুঝতে পেরেছেন যে যেটা এবারে সম্ভব নয়, কারণ মানুষের ওপর থেকে উনি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন, মানুষের ওপর আর ডিপেন্ড করছেন না। সেই জন্য লাশের রাজনীতির ওপর ভরসা করতে চাইছেন। এবং আমরা শীতলকুচির ঘটনা জানি যে 126 নম্বর বুথে সেদিন কি আমরা যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখেছি, বুঝতে পারছি যে কিরকম ভাবে লোক মানে হাতে অস্ত্র নিয়ে যা যা পেরেছে, লাঠি বাঁশ খুলে যেভাবে একটা বুথে 250-300 জনের মতো লোক হুড়ুড় করে ঢুকছে বুথ রিগিং করার জন্য, এবং সেখানে ওরকম একটা মৃত্যু হয়েছে। আমরা সবাই মৃত্যুতে পরিবারকে সমবেদনা জানাই, আমরা সবাই তার পরিবারের পাশে আছি। কিন্তু এই নয় যে মমতা ব্যানার্জি আজকে কুচবিহারের যে প্রেসিডেন্ট আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যিনি শীতলকুচির প্রার্থী আছেন, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তুমি ডেড বডিগুলোকে রেখে দাও, আমি কালকে গিয়ে বড় করে র্যালি করব, ডেড বডির উৎসব করব। কারণ উৎসবটা উনি করেই থাকেন ডেড বডির, এবং আরো বড় করে করব যাতে দাঙ্গা বাঁধানোটা অনেক সুবিধা হয়। কারণ আমরা দেখেছি যে কারা মারা গেছে এবং তুষ্টিকরণের রাজনীতি দিয়ে তাদেরকে, তাদের মৃতদেরকেও নিয়ে, মৃতদের ডেড বডিও নিয়ে তুষ্টিকরণের মাধ্যমেই উনি আবার বাংলায় একটা এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। এবং খারাপ লাগে যখন পরিবাররা যখন বলা হচ্ছে যে উনি নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যদি আমার বাড়িতে কেউ মারা যায় পরিবার নিজে এফআইআর করে। আমরা সব জায়গায় দেখেছি, আমার কিছু হয়েছে তো আমি নিজে এফআইআর করব। উনি বলছেন যে না, পরিবার এফআইআর করবে না, আমরা ভালো প্রফেশনাল লয়ার দিয়ে আমরা এফআইআর করাবো।
তার মানে কেসটা কত সুন্দরভাবে করা যায়, সেখান থেকে ফায়দা কি করে লুটবো, ফায়দা কি করে লুটবো? জিজ্ঞেস করছেন কাদের লোক আছে, ওটা কি আমাদের লোক? ও বলছে আমাদেরই লোক। আর সিআরপিএফ, যাদেরকে কেন্দ্রীয় বাহিনী, একসময় উনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন 11 ভোটে, যে আমায় কেন্দ্রীয় বাহিনী দেয়া হোক, আজকে কেন্দ্রীয় বাহিনীকে ওরা যারা বুথকে পাহারা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, আজকে তাদেরকে বলছে যে সিআরপিএফ গুলোকে দেখে নেবো, তাদেরকে ফাঁসাবে, মানে বুথ রিগিং করতে দেয়নি বলে। এই ধরনের মানসিকতা গুন্ডা মস্তান মাফিয়াদেরই হয়। আর নিজের লোক, নিজের এসপি আইসি, তারা নিজের লোক যদি সত্যি কথা বলছে, তারা বিজেপির হয়ে কথা বলেনি, তারা সত্যি কথাটা বলেছে, সত্যি ঘটনাটা বলেছে, সেই জন্য হাতটা ছেড়ে দিচ্ছে। এরকম হাত ছেড়ে দেওয়ার ঘটনা আমরা অনেক দেখেছি, সারদায় দেখেছি, অনেক জায়গাতেও দেখেছি, যখন বলির পাঠা তো কাউকে না কাউকে করতে হবে, দেখেওছি আমরা। হাত ছেড়ে দেন ঠিক সময় এসে, না এ তো সত্যি কথা বলে দিচ্ছে, তাহলে তো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের তো কোনো ফায়দা হবে না। একই 7th পে কমিশনে তাকে কিছুই তাদেরকে দেওয়া হয়নি। আজকে সেই সব আমাদেরই রাজ্যকে তারা সুরক্ষা দেয়, আমাদের প্রশাসনের দায়িত্বে আছে, সত্যি কথা বলেছে বলে তার হাত ছেড়ে দিচ্ছে, তাকে নাকি ভালো করে ফাঁসাতে হবে, এত সুন্দর করে কেস তৈরি করে, লজ্জা লাগে।